আজকে আমার আলোচনার বিষয় অন্নদামঙ্গল কাব্য। এটা তোমাদের সবারই জানা যে অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়। তো অন্নদামঙ্গল নিয়ে দেখো অনেক কিছু বলা যায়, অনেক বিস্তারিত আলোচনা করা যায়, কিন্তু তাতে খুব একটা লাভ হবে না। সেই কারণে অন্নদামঙ্গলের আলোচনাটাকে আমি ঠিক এভাবেই সাজিয়ে এনেছি যাতে এই আলোচনাটা শুনলে তোমরা মোটামুটি একটা 10 নম্বরের উত্তর তৈরি করে ফেলতে পারো। তাহলে এবার আলোচনাটার মধ্যে আসি। ভারতচন্দ্র বলছেন, নগর পুড়লে দেবালয় কি এড়ায়। এই যে কথাটা, যে একটা নগরে যদি আগুন লাগে তাহলে কি মন্দির বাদ যাবে, এটা ভারতচন্দ্রের একটা বিশেষ মানসিকতার বৈশিষ্ট্য। তার নিজের যে লেখা, তার যে ব্যক্তিত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে প্রকাশিত। কবি ঈশ্বরগুপ্ত প্রায় 100 বছর পর ভারতচন্দ্রের জীবনী আর রচনাবলী সংগ্রহ করেন এবং তারপর প্রকাশ করেন। 1845 খ্রিস্টাব্দে তার এই তথ্যানুসারে 1712 খ্রিস্টাব্দে রাঢ়ীর ভুরসুট পরগনার পেরুক গ্রামে তার জন্ম হয়। মতান্তরে কেউ কেউ বলে যে 1705 থেকে 1711। পিতার নাম নরেন্দ্র নারায়ণ রায়। ভারতচন্দ্রের শৈশব কাটে মাতুলালয়ে। এক চতুষ্পাষ্টিতে তিনি সংস্কৃত শেখেন। 14 বছর বয়সে বিবাহ করেন এবং গুরুজনের তিরস্কারে, ওই বিয়ে করেছিল বলে গুরুজনরা এত অপমান করেছিল যে গৃহত্যাগী হন। এরপর যা হয়, ঘরবাড়ি ত্যাগ করলে নানা ঘাত প্রতিঘাত, কারাবরণ মানে জেলখাটা, পলায়ন, সব কিছু হয়ে গেল। সব শেষে যে ফরাসডাঙ্গা তেওপন ইন্দ্রনারায়ণের কাছে তিনি আসেন। ইন্দ্রনারায়ণ ভারতচন্দ্রকে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে পাঠান এবং তার সভাকবি হিসেবে তিনি নিযুক্ত হন। তিনি কবিকে রায় গুণাকর এই উপাধি দেন। তারই আদেশে রচিত হয় অন্নদামঙ্গল কাব্য। 1760 খ্রিস্টাব্দে মধুমেহ রোগে তার মৃত্যু হয়। এই পর্যন্ত আমরা তার জন্ম বৃত্তান্ত সম্পর্কে এবং মানে তার জীবনী আর কি, জন্ম বৃত্তান্ত বলছি না, জন্ম মৃত্যু ছোট ছোট করে তার জীবনী নিয়ে একটু কথা বললাম। এবার আমরা বলবো যে অন্নদামঙ্গল কাব্য তো তিনি লিখেছেন, এটা তো আমরা সবাই জানি, কিন্তু সেটা ছাড়াও আর কি কি উনার উল্লেখযোগ্য কাব্য আছে। অন্নদামঙ্গল কাব্যের জন্য তিনি সুবিখ্যাত হলেও অন্যান্য বেশ কয়েকটা রচনা তাকে বিখ্যাত করেছিল। কিন্তু সেগুলো কি? দুখানি সত্যনারায়ণের পাঁচালী, মৈথিলী কবি ভানুদত্ত রচিত রসমঞ্জরি গ্রন্থের দারুণ অনুবাদ করেছিলেন এবং অসমাপ্ত চণ্ডী নাটককে রচনা করেন। সংস্কৃত নাগাষ্টক, গঙ্গাষ্টক এগুলো রচনা করেছিলেন। এবং সবশেষে যে কথাটা বলতেই হয় যে মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় এই কাব্যটা গীত হয়েছিল। এবারে বলবো যে অন্নদামঙ্গল কাব্য কটি খণ্ডে বিভক্ত ছিল। খুব ছোট্ট পরিসরে অন্নদামঙ্গল কাব্যের মধ্যে কি কি আছে, কটি খণ্ডে বিভক্ত, সেগুলো একটু আলোচনা করে দেব। অন্নদামঙ্গল কাব্য 3টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ড অন্নদামঙ্গল বা শিবায়ন, দ্বিতীয় খণ্ড বিদ্যাসুন্দর বা কালিকা মঙ্গল, তৃতীয় খণ্ড মানসিংহ বা অন্নপূর্ণা মঙ্গল। প্রথম খণ্ডে আছে দক্ষযজ্ঞ, সতীর দেহত্যাগ,
উমারূপে তার জন্ম, শিবের সঙ্গে তার বিবাহ, গার্হস্থ জীবনে তার অশান্তি এবং এর সঙ্গে যুক্ত হয়েছে কালী প্রতিষ্ঠা, ব্যাস কথা, হরিহরের কাহিনী। একদম পরপর খণ্ডগুলোকে বলে গেলাম। দ্বিতীয় খণ্ডে আছে বিদ্যা এবং সুন্দরের প্রণয় কাহিনী। এই অংশে দেবী কালিকা হওয়ায় একে কালিকা মঙ্গল বলা হয়। বিদ্যা সুন্দরের কাহিনীর জন্য অনেকেই কবিকে বলছেন যে কবি অসম্ভব অশ্লীল, মানে খুবই বাজে বাজে কথা বলেছে। কিন্তু আমরা বলবো, যদি একবার আমরা ওই যুগটার দিকে তাকাই, তাহলে ওই রকম ধরনের অশ্লীল কথা বলা ওই যুগেরই একটা কালচার ছিল। কাজেই সেদিক থেকে যদি আমরা লক্ষ্য রাখি, কোনো মতেই বলা যায় না যে কাব্যটি অশ্লীল। তৃতীয় খণ্ড রাজা মানসিংহের দেবীর কৃপায় প্রতাপাদিত্য করার কাহিনী। এবার এই তিনটে খণ্ডের মধ্যে কি কি বিষয় আছে আমি খুব ছোট্ট আলোচনার মধ্যে দিয়ে অন্নদামঙ্গল কাব্যে সে কথাটা বলে দিলাম, যেটা তোমাদের অত্যন্ত অত্যন্ত প্রাসঙ্গিক। কবি ঈশ্বরগুপ্ত রায়গুণাকর ভারতচন্দ্র সম্পর্কে বলেছিলেন, ভারত ভারত খ্যাত আপনার গুণে, যমক অলঙ্কার। প্রথম ভারত রায়গুণাকর ভারতচন্দ্র, দ্বিতীয় ভারত ভারতবর্ষ। তো ভারতচন্দ্র রায় তিনি জন্মেছেন বলেই আমাদের ভারতবর্ষ বিখ্যাত হয়েছে। তো সেটাই তিনি এরকম কাব্য করে বলেছেন। যুগ ধর্ম অনুসারে এখানে প্রচলিত মঙ্গল কাব্যের যতটা আকার, মানে একটা মঙ্গল কাব্যের মধ্যে যা যা থাকে, মনসায় যা আছে, চণ্ডীতে যা আছে, ধর্মে যা আছে, অন্নদামঙ্গল কাব্যেও কিন্তু ঠিক তাই আছে। সেগুলোকে বজায় রেখেই তিনি দৈব মাহাত্ম্যের থেকে মানুষের মাহাত্ম্যকে বেশি প্রাধান্য দিয়েছেন। কবি ব্যাসদেব, শিব, নারদ এই সমস্ত চরিত্রগুলোকে অত্যন্ত ঐচ্ছিক মানুষ করে তুলেছেন, অসম্ভব জীবন্ত করে তুলেছেন। ভারতচন্দ্রের রচনার মধ্যে যে জিনিসটা অত্যন্ত প্রকট হয়ে উঠেছে, একজন কবি এমনি এমনি এত উপাধি, এত বিখ্যাত হতে পারে না, নিশ্চয়ই তার মধ্যে কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। তাহলে ভারতচন্দ্রের মধ্যে আলাদা বৈশিষ্ট্যটা কি ছিল? ছিল যে তিনি সব সময়, তিনি মঙ্গল কাব্য রচনা করলেও তার চোখ ছিল যুগের দিকে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সাহিত্য সমাজের দর্পণ। আমি সমাজে, মানে সাহিত্যের মধ্যে যদি সেই সমাজটাকেই দেখতে না পেলাম, তাহলে সে সাহিত্যের সার্থকতা কোথায়? তো ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের মধ্যে আমরা সেই সময়কার যুগচিত্র, যুগরুচি, নতুন জীবন, এই সমস্ত জিনিসগুলোকে ভীষণ পরিষ্কারভাবে পরিস্ফুট হতে দেখি। বুড়ো শিবের সঙ্গে তিনি বিয়ে দিয়েছেন বালিকা গৌরীর, কিন্তু বিয়ে দিয়েছেন ঠিকই, হরগৌরীর সংসারে প্রচুর কষ্ট আছে সেটাও বলেছেন। আবার তার মধ্যে দুজনের প্রতি অসম্ভব ভালোবাসা, সেটাও কিন্তু তিনি তুলে ধরেছেন। তো এটাই তো আমাদের বাঙালি সমাজের চিত্র, যেটাকে উনি প্রকটভাবে হরগৌরীর মধ্যে দিয়ে সমাজটাকে তুলে ধরেছেন। রায়গুণাকরের রচনার এটাও যেমন একটা গুরুত্বপূর্ণ দিক, আরও একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিক হলো তার কাব্যের হাস্যরস। প্রমথ চৌধুরী যাকে বলছেন বীরের হাসি। কবি জানতেন যে কাব্য রচনায় যদি শব্দালঙ্কার, অর্থালঙ্কারের সংযোগ করি, তাহলে এই কাব্যটা ভীষণ একটা হাস্যরসের মজাদার কাব্য হবে।
মানে পড়ে ওরকম মজাদার, মানে কাব্যটা কি মজাদার সেটা বলতে চাইনি। বলতে চাইছি এটাই যে শব্দগুলো পড়ে আমাদের ভীষণ হাসি পাবে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, কয়েকটা কবিতার শ্লোক। কেহ বলে জটা হতে বার করো জাল, কেহ বলে জাল দেখি কপালে আল, কেহ বলে নাচো দেখি গাল বাজাইয়া, ধুলা মাটি দেয় তার গায়ে হেলাইয়া। ভারতচন্দ্র যতটা পারতেন কাব্যকে খুব সুন্দর করে সাজিয়ে তার মধ্যে হাস্যরসকে উপস্থাপন করেই তিনি কিন্তু কাব্যটাকে মানুষের সামনে পরিবেশন করতেন এবং প্রচুর পরিমাণে শব্দ চয়ন করতেন, নতুন নতুন শব্দ, যার ফলে তার কাব্যটা অত্যন্ত উন্নত মানের হয়েছিল। তিনি বলছেন, নারবে প্রসাদ গুণ নারবে রসাল। তার কাব্যের মধ্যে যদি আমরা অলংকারের দিকটা দেখি আমরা অবাক হয়ে যাব যে সেই সময় এত অলংকারের প্রয়োগ করেছেন। বলছেন, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাহি তার কপালে আগুন। ব্যজস্তুতির অসাধারণ নমুনা। এরকম ভারতচন্দ্রের অনেক শ্লোক বা উনার অনেক বলা কথা, কবিতার লাইন যেগুলো প্রবাদে পরিণত হয়েছে। যেমন, সে কহে বিস্তর মিছা, সে কহে বিস্তর। ভারতচন্দ্রকে বলা হয় অবক্ষয়ের কবি। কেন অবক্ষয়? এটা আবার কিরকম কথা? কারণটা হচ্ছে তার এক পাশে মধ্যযুগ, যেখানে প্রথাগত মঙ্গল কাব্য রচনা ছাড়া উপায় নেই, যেখানে দেবদেবীর মাহাত্ম্যের কথা আমাকে প্রচার করতেই হবে, বলতেই হবে। আবার আর একটা পা দিয়ে রেখেছেন আধুনিক যুগে। আর আরেকটা পা আধুনিক যুগে দিয়েছেন বলেই ওই দৈব নির্ভরতার থেকে মানব মাহাত্ম্যকে বেশি প্রাধান্য দিয়েছে। মানব মাহাত্ম্য মানে কি? মানুষের কথাকে বেশি প্রাধান্য দিয়েছেন। এবং যেখানে নাকি তিনি দেবদেবী নির্ভর কাব্য লিখছেন, আরেকটা পা আধুনিক যুগে দেওয়াতে এই দেবদেবীকে নিয়ে আবার মজাও করছেন। যে শ্লোকগুলো তোমাদের আগে বললাম, সেই দেবদেবীকে নিয়ে তিনি কৌতুকও করছেন। তাই তাকে বলা হয় যুগ সন্ধির কবি। ঠিক এই পর্যন্তই আমি আলোচনাটা রাখলাম। আমার মনে হয় এর বেশি দীর্ঘায়িত করার হয়তো আর দরকার নেই। এবং এই আলোচনাটাকে যদি তোমরা পরপর সূত্রাকারে সাজাও, দেখো অবশ্যই একটা প্রশ্নের উত্তর তৈরি হয়ে যাবে। তবে একটা কথা যাবার আগে বলতে চাই যে যদি অন্নদামঙ্গল সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু লিখে জানাবে। আমরা সব রকম উত্তর দিতে তোমাদের প্রস্তুত। এবং যদি আমার আলোচনা তোমরা শুনতে চাও তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই লাইক বটনটি প্রেস করে দিও, যাতে নোটিফিকেশন মেসেজটা তোমাদের কাছে নির্দিষ্ট সময়ে পৌঁছে যায়।